আজকে সারাদিন তেমন কোনো ভিডিও করা হয়নি, শরীরটাও তেমন একটা ভালো ছিল না। আর গতকালকে রাত্রে থেকে হঠাৎ করে মনটা অনেক খারাপ হয়ে গেছিল, যদিও এগুলো কোনো বিষয় না, আল্লাহ পাক যা করে। আমরা তো ভেবে নিই এইটা হইলে হয়তো বা ভালো হতো, কিন্তু এর চাইতেও তো ভালো কিছু সামনে হতে পারে। এই জন্য কখনো কোনো কিছু নিয়ে মন খারাপ করতে নেই, যখন যেটা হয় সেটাই আলহামদুলিল্লাহ বলা উচিত। রাতের রান্নাবাড়া দিয়েই হচ্ছে ভিডিওটা অন করছে। আজকে রাতের জন্য রান্না করছি ফুলকপি, আলু, টমেটো আর বড় মাছ দিয়ে একটা ঝোল তরকারি। আর আজকের তরকারির ভিতরে হচ্ছে আমি শাক বাটা দিছি। তরকারিটা মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগছিল, যদিও শীতের সবজি, তারপরে আবার অনেকদিন পরে শাক বাটা দিয়ে রান্না করছে। আর হচ্ছে জলপই টমেটো দিয়ে ডাল চচ্চড়ি করতেছিলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো কিছুই রান্নাবাড়া করিনি। গতকালকে তরকারি ছিল আর একটা ডিম ভেজে আমি আর ছেলে দুপুরে খেয়ে নিয়েছি। আর সকালে সবার জন্য বাইরে থেকে নাস্তা কিনে হচ্ছে এনে খাওয়া হয়েছিল। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে আমার ভাইগনা আর আপনাদের ভাইয়া কিছু কাজের জন্য বাইরে চলে গেছে। সারাদিন আর ও বাসায় আসেনি, যার কারণে রান্নাবাড়াও করা হয়নি। তো সন্ধ্যার পরে হচ্ছে আমি এখানে রান্নাবাড়াটা করে নিচ্ছি। অলরেডি আমার ভাইগনা বাসায় চলে আসছে। আগামীকালকে সকালবেলা ও চলে যাবে। আর আজকেও যেতে চাইছিল, কিন্তু আর কিছু কাজের বাকি ছিল, ওই কাজটার জন্য আজকে যেতে পারেনি। ডাল রান্না করা হয়ে গেছে, এখানে তরকারিটাও হয়ে আসছে, উপরে ধনিয়া পাতা দিয়ে নিলাম। আসলে মানুষের যে কোনো কাজকর্ম করতে গেলে দেখা যায় লোকের প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, কিংবা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাইগনা সবকিছু ছিল। শুধুমাত্র বয়সের কারণেই পিছিয়ে গেল কয়েকটা মাসই। তো এখন তো বছরই বলতে বলতে চলে যায়, আর কয়েকটা মাস তো কোনো বিষয়ই না। 20 থেকে 25 জন মানুষের ইন্টারভিউ নেওয়া হয়েছে, ওর ভিতরে আমার ভাইগনা আলহামদুলিল্লাহ 1 নম্বরে ছিল। ওর কোনো কিছুতে কোনো সমস্যা হচ্ছিল না, আর সবার কিছু না কিছু একটা সমস্যা ছিল। ওর কাগজপাতি জমা নেওয়ার পরবর্তীতে দেখে যে ওর বয়সটা আসলে যে বয়সটা লাগবে ওই বয়সটা এখনো হতে অনেকটা সময় দেরি। 2-1 মাস হলেও তেমন একটা সমস্যা হতো না, কিন্তু এখন অনেকটা সময়, যার কারণে আসলে পরে হচ্ছে রাত্রের বেলা জানানো হয় যে ও থাকতে পারবে না, আর বয়স কম। পরবর্তীতে আমাদের সবারই মনটা খারাপ হয়ে যায়, বিশেষ করে আমার দুলাভাইয়ের মনটা বেশি খারাপ হয়ে যায়। পরবর্তীতে আমার আব্বা তো এক পর্যায়ে রেগেই যায় যে আমার নাতিরে নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, আমারটা আমিই বুঝবো, তোমাদের কারো টেনশন করা লাগবে না। 6 মাস বছর দেরি। তো যাই হোক, রান্নাবাড়া তো রাত্রিবেলা শেষ করলাম, এরপর কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা পরের দিন সকালবেলা আমার ভাইগনা সকালে নাস্তাটা শেষ করে চলে যাচ্ছে। বাসায় একজন মেহমান যেই আসুক না কেন, আসলেও যতটা আনন্দ লাগে, আবার সে যখন চলে যায় তখনও খুব খারাপ লাগে। ভাইগনাটা চলে যাচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল। বারবার মন বলছিল যে আরো কয়েকটা দিন রেখে দিই, কিন্তু আমার ভাইগনা তো থাকতে পারবে না, বাড়িতে কাজ আছে। গতকালকে আব্বা ফোন দিয়ে বারবার বলতেছে যে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, নানু ভাই ওইখানে কি করতেছো বসে থেকে। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর থেকেই হচ্ছে আমার বাবা মার সাথে আমাদের বাড়িতেই থাকে, এই জন্য কোথাও গেলে আমার আব্বা মা বেশি অস্থির হয়ে যায় যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায়। রিনার কাছে কিছু শীতের কাপড় চোপড় দিয়ে দিছে আমার আর আমার ছেলের, যেহেতু আমরা শীতের সময় গ্রামে যাব, আর শীতের সময় তো গ্রামে গেলে ছোট বাচ্চা থাকলে অনেক পরিমাণে কাপড় চোপড় হয়। দেখা যায় 1টা থেকে 2টা ব্যাগ হলে আপনাদের ভাইয়া রেগে যায়, বলে আমি এতগুলো ব্যাগই কিভাবে নেবো, বাবার ছেলেকে ধরতে হয়। এই জন্য ভাবলাম তাহলে ভাইগনা যেহেতু আসছে ওর কাছে হচ্ছে কিছু কাপড় চোপড় দিয়ে দিই, আর সবসময় রাফ ইউজ করার জন্য যে কাপড় চোপড়গুলো লাগবে ওইগুলো হচ্ছে আমরা নিয়ে নিব। যাই হোক, ভাইগনাকে বিদায় দিয়ে এখানে আমাদের নাস্তাটাও রেডি করে নিচ্ছি। অলরেডি 11টার মতো প্রায় বেঁচে গেছে। তো ডিপ ফ্রিজে হচ্ছে হালুয়া ছিল, সেগুলো বের করে ঘি দিয়ে একটু গরম করে নিচ্ছিলাম। আজকে আর বাইরে থেকে নাস্তা আনবো না, বাসায় কিছু ফ্রোজেন রুটি আছে, ওগুলো বের করে ভেজে নেবো। হালুয়া আর রুটি দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তাটা শেষ করবো। আলামনির বানিয়ে দেওয়া ফ্রোজেন নাস্তাগুলো অনেকটা দিন খেলাম মাশাআল্লাহ, আর একটা দিন খেলেই শেষ হয়ে যাবে। ভাবতেছি আবার কিছুদিনের মধ্যে খালামনির বাসায় যেয়ে কয়েকটা বানিয়ে নিয়ে আসবো। এখন আপাতত নিজেই বাসায় একটু বানিয়ে খাবার, তা না হলে বাইরে থেকে কিনে নিয়ে আসবো, যে পর্যন্ত খালামনির বাসায় না যাওয়া হয়। আমাদের দুজনের জন্য হালুয়া রুটি, আর ছেলের জন্য একটা ডিম ভেজে নিয়েছি, ও তো আর হালুয়া দিয়ে খাবে না। নাস্তা খাওয়া শেষ করে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে যে আমি আজকে দোকানে একটু দেরি করে যাব, দুপুরে খাবারটা বাসা থেকে খেয়ে যাব। তো তাড়াহুড়া করে আর কি করবো, এখন তো দুপুরবেলার জন্য মাছ রান্না করলে রাত্রে আর ওই মাছের তরকারিটা খাবে না, যার কারণে এখানে আমি গরুর মাংস নামিয়ে নিছি। আপু যে মাংসগুলো পাঠাইছিল, তো ওইখান থেকে হচ্ছে ছোট যে পোটলাটা ছিল ওইটাই বের করে ভিজিয়ে নিছি। আজকে এই মাংসটা রান্না করে দিলে দেখা যায় 2 দিন পর্যন্ত আর আমার কোনো টেনশন থাকবে না, যার কারণে মাংসটাই রান্না করে দিচ্ছি। মাংসটা ভিজিয়ে রেখে হচ্ছে আমি আমার বাসায় যে আরো এক্সট্রা কিছু রুম আছে ওগুলো গোছানোর জন্য চলে আসছে। আমার বেডরুমে তো আপনাদের ভাই এখনো হচ্ছে কাজ করতেছে মোবাইলে, যার কারণে ভাবলাম তাহলে বাকি যে রুমগুলো আছে ওইগুলো আমি গুছিয়ে নেই। তো এই রুমের হচ্ছে পর্দাটা উঠিয়ে নিলাম, বাইরে প্রচুর পরিমাণে রৌদ্র পড়ছে, কিন্তু বিড়ালের কারণে জানালাগুলো খুলতে পারি না, এই জন্য পর্দাটা উঠিয়ে এখন বিছানাটা গুছিয়ে নেবো। চাদরটা অনেক নোংরা হয়েছে, ভাবছিলাম চাদরটা গুছাবো না, এমনিতে বিছানাটা গুছিয়ে রুমটা ঝাড়ু দিয়ে ফেলবো। পরবর্তীতে আসলে ডিসিশনটা চেঞ্জ করে ফেলছি, কারণ চাদরের যে অবস্থা, তাছাড়া আমার ছেলেটা এই বিছানায় এসে মাঝে মধ্যে খেলাধুলা করে, ছোট মানুষ, অ্যালার্জির সমস্যাও আছে, যেন ভাবলাম তাহলে চাদরটা চেঞ্জ করেই দেই। তো চাদরটা চেঞ্জ করা হয়ে যাওয়ার পর এখানে আমি বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই রুমে আসলে সারাদিন তেমন একটা কেউ থাকে না, মাঝে মধ্যে আপনাদের ভাইয়া এসে বসে, আর ওই সময় হচ্ছে আমার ছেলেটা এসে খেলাধুলা করে, রাতের বেলা আপনাদের ভাইয়ার ভাইগনা ঘুমায়। তো যাই হোক, বিছানাটা গোছানোর পরে আমি এখানে রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। গোসলের আগে সবগুলো রুম মুছে পরিষ্কার করে তারপরে গোসলে চলে যাবো। মাংসগুলো বরফ ছুটে গেছে, আমি এগুলোর এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখনই হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। পেঁয়াজ মরিচ যা কিছু কাটা লাগবে কেটে কুটে গোছগাছ করে নিচ্ছি। এখন মাংসটা ধুয়ে নিলে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর একটা একটা করে আসলে কাজ করে নিচ্ছিলাম, যাতে বেশি কষ্ট না হয়ে যায়। তাড়াহুড়া করে কাজ করলে দেখা যায় শরীরের উপর প্রেশার পড়ে যাবে, তখন অনেকটা খারাপ লাগবে, যার কারণে আমি একটার পর একটা সুন্দরভাবে গুছিয়ে করে নিচ্ছি। মাছ কিংবা ডিম যদি আমি দুপুরের জন্য রান্না করতাম, তাহলে আবার রাত্রে আমাকে আরেকটা আইটেমে রান্না করতে হবে, যার কারণে মাংসটা রান্না করতেছি, আর রাত্রে কোনো কিছু করা লাগবে না, শুধু একটু ভাত রান্না করলেই হয়ে যাবে। আর আগামীকালকে রান্না করব। সব কাজকর্ম করতেই ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু রান্না করতে গেলে আমার কাছে কেন যেন বিরক্ত লাগে, বিশেষ করে গরমের কারণে খারাপ লাগে বেশি। আমার রান্নাঘরে তেমন একটা গরম লাগে। আমার রান্নাঘরের পাশেই হচ্ছে আরেক বাড়ির বিল্ডিং, যার কারণে কোনো আলো বাতাস কোনো কিছুই আসতে পারে না। যতই আমি ফ্যান ছেড়ে রান্না করি না কেন, প্রচুর পরিমাণে গরম লাগে। প্রেসার কুকারের ভিতরে
ভিতরে মশলাটা কষিয়ে তারপরে এর ভিতরে মাংসগুলো দিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ভিতরে পুরো রান্নাটা শেষ করবো। পরবর্তীতে হচ্ছে কড়ার ভিতরে আমি বেড়ে নিব। রান্নাটা হয়ে গেলে আলাদাভাবে কড়ার ভিতরে কষিয়ে তারপরে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে রান্না করা যেত, কিন্তু আজকে আর অত কিছু মন চাচ্ছিল না, যার কারণে একেবারে প্রেসার কুকারের ভিতরে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এখানে যেহেতু একদম সলিড কোনো মাংস না, আপনি লেজের মাংস, তারপরে গলার যে কচকচা হাড্ডি থাকে ওই হাড্ডি, তারপরে সিনার মাংস সবকিছু মিলানো, যার কারণে আমি মাংসগুলো একটু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম। তাছাড়া ফ্রিজেও ছিল 2-3 দিন। অনেকটা সময় নিয়ে কষানোর পরে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। ঝোল রাখবো না, একদম আঠালো আঠালো একটা ভাব থাকবে তরকারি, ওই পরিমাণে হচ্ছে আমি পানি দিয়ে নিলাম, কারণ প্রেসার কুকারে তার ঝোলটা শুকায় না, শুধু সেদ্ধ হয়। যাই হোক, মাংসটা এখানে রান্না করা শেষ। এর ভিতরে আমি ভাতটাও রান্না করে নিয়েছি। এই তো পুরোপুরি মাংসটা আমার রান্না করা শেষ। এখন হচ্ছে আমি কড়ার ভিতরে বেড়ে নিব। এরকম সব পদের মাংস মিলানো যদি লাকড়ির চুলায় রান্না করা হয় তাহলে ওই তরকারিটা খেতে এত ভালো লাগে, আর যত জাল করবেন তত আরো বেশি ভালো লাগে খেতে। উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে এখন আমি নামিয়ে গোসল করতে চলে যাব। গোসল শেষ করে এসে আপনাদের ভাইয়াকে আর ছেলেকে আমি এখানে খাবারটাও দিয়ে দিচ্ছি। আমি জোহরের নামাজটা শেষ করে তারপরে খাবারটা খেয়ে নেবো। আগে ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি, তাছাড়া আপনাদের ভাইয়া হচ্ছে খেয়ে দোকানে চলে যাবে। অলরেডি 2:30টার মতো বেজে গেছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমিও নামাজটা শেষ করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আসরের নামাজের পরে আমি আর আমার ছেলে মিলে চলে গেছিলাম খালামনির বাসায়। খালামনির শরীরটা অনেকটা খারাপ ছিল, কয়েকদিন যাবত আমি আসতে পারিনি, আমার ভাইগনা আসছিল তার কারণে। এখন আগে থেকে একটু সুস্থ আছে। তাছাড়া আজকে খালামনি হচ্ছে মালটা কেক বানাইছে। বানানোর পরে থেকে আর কি মনে মনে বলতেছিল আমার ভাগ্নি তো 2-3 দিন যাবত আসতে যাচ্ছে, যদি আজকে আসতো তাহলে কেকটা খেতে পারতো। তাছাড়া আমি বিকেল ওভার হয়ে গেলে সন্ধ্যার পর আমাকে ফোন দিত খালামনি আসার জন্য কেক খেতে। তো মাশাআল্লাহ তার আগে আমি চলে আসছি। কেকটা এতটা মজা ছিল, বেকারির কেকও এই কেকের কাছে কিছু না, এত মজা হয়েছিল। কেকটা পিস করে কাটার আগে যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো আমার খেয়াল ছিল না। খালামনি বলতেছিল থাক মন খারাপ করো না, পরবর্তীতে কেক বানালে আবার তোমাকে পুরো রেসিপিটা আমি ভিডিও করে দেখাবো। তো এর কিছুক্ষণ পরে হচ্ছে আবার খালাতো ভাই ফুচকা নিয়ে আসলো, সেইগুলো খেলাম। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। তো এই ছিল আমার 2 দিনকার ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।